হ্যালো আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক অ্যাগেন নিউ ভিডিও। বন্ধুরা, আজকে ডিসকাস করব বাংলাদেশ ভার্সেস ভারতের মধ্যকার ম্যাচটি নিয়ে। প্রথমে একটি কথা বলা যাক যে বাংলাদেশ কি আদৌ সেমিফাইনাল খেলতে পারবে কিনা। বাংলাদেশ পরপর দুইটি ম্যাচ হেরে গেছে, তিনটি ম্যাচের মধ্যে দুইটি ম্যাচ হেরে গেছে। সুপার এইটে বাংলাদেশ খুব দারুণভাবে উঠেছে, কিন্তু সুপার এইটে বাংলাদেশ গ্রুপ ওয়ানে পড়েছে, সেই গ্রুপ ওয়ানেতে ছিল আবার বাঘা দুটি টিম, একটা হচ্ছে ভারত আর একটা হচ্ছে অস্ট্রেলিয়ার মতন দুটি টিম, আর অন্যদিকে হচ্ছে ইংল্যান্ড, অন্যদিকে হচ্ছে আফগানিস্তান। আফগানিস্তানকে একবারে ছেড়ে দেওয়ার মতন নয়। বাংলাদেশ প্রথম দুটি ম্যাচ, একটা হলো অস্ট্রেলিয়া আর একটা হচ্ছে ভারতের সাথে হেরে গেছেন। আজকে ভারতের সাথে বাংলাদেশ 50 রানে হেরে গেছেন। একদিকে যেমন 2 পয়েন্ট মাইনাস হয়েছে, অন্যদিকে আবার মাইনাস যে নেট রান রেট রয়েছে সেটাও মাইনাস হয়েছে। এখন মুট কথা হচ্ছে বাংলাদেশ কি সেমিফাইনাল খেলতে পারবে? কোন সমীকরণে বাংলাদেশ সেমিফাইনাল খেলতে পারবে? আসলে এখন যে সমীকরণটার কথা বলবো, এটা আপনি বাস্তব কতটুকু সেটা নিজের সাথে মিলিয়ে নেবেন। প্রথমত অস্ট্রেলিয়া আজ যে ম্যাচটা হচ্ছে আফগানিস্তানের সাথে, এটা অবশ্যই অস্ট্রেলিয়া হারতে হবে। এক্ষেত্রে অস্ট্রেলিয়া হবে 2 পয়েন্ট আর আফগানিস্তান হবে 2 পয়েন্ট। আর অস্ট্রেলিয়া যদি ইন্ডিয়ার সাথে হেরা যায়, এটা একটা কন্ট্রাস্ট ম্যাচ হবে। সো এটা অস্ট্রেলিয়া হারতেই পারে। অস্ট্রেলিয়া যদি ইন্ডিয়ার সাথে হারা যায় তাহলে অস্ট্রেলিয়া 2 পয়েন্ট থাকলো। আর বাংলাদেশ যদি আফগানিস্তানের সাথে ভালো ব্যবধান জিতে যায়, তাহলে বাংলাদেশের 2 পয়েন্ট হলো। তাহলে অস্ট্রেলিয়া, বাংলাদেশ, আফগানিস্তান তিনটা দলের 2 পয়েন্ট। এই 2 পয়েন্টের মধ্যে যার নেট রান রেট এগিয়ে থাকবে সে যাবে সেমিফাইনালে। আচ্ছা, এইটা কি আদৌ সম্ভব? আমি মনে করি আসলে এটা পসিবল না। কারণ প্রথম হচ্ছে যে অস্ট্রেলিয়া আফগানিস্তানের সাথে হারতে হবে, দ্বিতীয় হচ্ছে আবার অস্ট্রেলিয়া ইন্ডিয়ার সাথে হারতে হবে। অস্ট্রেলিয়া কি ফেলে দেওয়ার মতো টিম যে সবার সাথে হারবে? এখন আসা যাক বাংলাদেশ আজকে ভারতের সাথে কেমন খেললো। আপনি যদি চিন্তা করেন বাংলাদেশ বোলিং সাইডটা চিন্তা করেন, প্রথমে বোলিং করতে নামলেন, হ্যাঁ বল করলেন, রিশাদ হোসেন মানে বলে মার খাচ্ছে। প্রথম বলে দিলেন 7 রান, তারপর ওনাকে আবার লাগালেন, মার খেলেন, 3 ওভারে দিলেন প্রায় 43 রান। সাকিব আল হাসান তিনিও মার খাচ্ছেন, তারপরও বল করছেন। এখন প্রশ্ন হতে পারে যে কারা বল করবে। আজকে এই ম্যাচে দেখলাম যে মাহমুদুল্লাহ 2 ওভার করে 8 রান দিলেন। তাকে কি আর 2টা ওভার করানো যেত না? রিশাদ হোসেনের পরিবর্তে চাইলে করা যেতে পারতো। বোলিং সাইডে বাংলাদেশ যদি আজকে 170 কিংবা 65 বা 60-এর মধ্যে ভারতকে রাখতে পারতেন, আমি মনে করি বাংলাদেশ জিততে পারতেন। কারণ আজ বাংলাদেশের স্কোয়াডটা নিয়েছে, এখানে 10 জন ব্যাটার, মুস্তাফিজুর রহমানকে বাদ দিয়ে প্রায় 10 জনই ব্যাটার। সেই বিধে বাংলাদেশের ব্যাটিং সাইডটা এতটা ফেলে দেওয়ার মতো ছিল না। বাংলাদেশ আজকে বোলিং সাইডের কারণে, এতটা ব্যাট বল করার কারণে বাংলাদেশ হেরেছে ইন্ডিয়ার সাথে আবার 50 রানে। ব্যাটিং আসেন, ব্যাটিং এ বাংলাদেশ ব্যাট করতে নামলেন 197 রানের টার্গেটে। তানজিম হাসান, তামিম আর লিটন কুমার দাস, তারা যখন ব্যাট করছে মনে হচ্ছে তারা ওয়ান ডে খেলছে। আর রানটা 197 না, 140 কিংবা 50, এই রান রেটে তারা ব্যাটিং করছে। যখন লিটন কুমার দাস আউট হন, নাজমুল হাসান শান্ত আসলেন, আমার কাছে মনে হচ্ছে যে নাজমুল হাসান শান্ত আসলে ম্যাচটা জিতাতে চান, তিনি চেষ্টা করছেন, ম্যাচটা জিতাতে তিনি চান। আসলে তিনি এমন সাইডে ব্যাট করেছেন। মাহমুদুল্লাহ রিয়াদও মেরে কাটতে পারেননি, তাওহিদ হৃদয়ও মেরে কাটতে পারেননি, সাকিব আল হাসান চেষ্টা করেছিলেন মেরে কাটতে, কিন্তু ম্যাচটা তুলে ধরতে পারেননি। এই যে বাংলাদেশ এই সাইডগুলো রয়েছে, এগুলো আমাদের ডেভেলপ করতে হবে। আমরা যদি সবসময় বলি যে আমাদের নেক্সট ওয়ার্ল্ড কাপ আমাদের টার্গেট, তাহলে আমাদের নেক্সট ওয়ার্ল্ড কাপটা কোথায় শেষ হবে? 2030 সালে যে আমরা বলবো যে আমাদের টার্গেট নেক্সট ওয়ার্ল্ড কাপ, আমাদের এখান থেকে বেরিয়ে আসতে হবে অ্যাটলিস্ট। আই থিঙ্ক দিস ইজ মাই পয়েন্ট অফ ভিউ। যাই না পরবর্তীতে বাংলাদেশ আফগানিস্তানের সাথে কেমন খেলবে। যদি ভালো খেলে ইনশাল্লাহ বাংলাদেশ ভালো পারফরমেন্স করবে, যদি খারাপ খেলে বাংলাদেশ আসলে সুপার 8-এ খেলার আমি মনে করি যে বাংলাদেশের কোনো যোগ্যতা ছিল না, না আছে, না থাকবে।